জগৎ এবং পরিমাপ। এই ভৌত জগৎ এবং পরিমাপে আমরা পড়েছি আগের দিন হচ্ছে প্রথম থেকে যেগুলো পড়েছি আমরা পড়েছি হচ্ছে মাত্রীয় বিশ্লেষণ পড়েছি, তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়ম, যোগ বিয়োগ, এগুলো সব পড়েছি। আজকে আমরা শুরু করব একটা এই ভৌত জগৎ পরিমাপের একদম শেষের দিকে চলে এসেছি আমরা, এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ত্রুটি বা ভুল। তাহলে ত্রুটি ভুল আমরা কথায় কথায় বলি না, মানুষ মাত্রই ভুল হয়, আমরা বলি মানুষ মাত্রই ভুল হয়। আমরা দেখবো এখানে যে আমরা যখন পরিমাপ করতে যাব কোনো কিছু, বিজ্ঞানের সায়েন্টিফিক কোনো এক্সপেরিমেন্ট করব, তো সেই এক্সপেরিমেন্টে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাকেই আমরা বলবো ত্রুটি। জিনিসটা আসি একটু আলোচনায় আসি। তাহলে আমরা প্রথমে আজকে পড়বো হচ্ছে ত্রুটি। ইংরেজিতে বলা হয় এরার। এরার তো আমরা যখনই কিছু পরিমাপ করি সেই পরিমাপটা আমরা সঠিকভাবে করতে পারি না। কোনো একটা জায়গায় দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর যেখানেই হোক, আমাদের একটুখানি মূল যে ভ্যালু, তার যে সঠিক মান, তার তুলনায় আমাদের একটুখানি মেজার্ড ভ্যালুর একটু পার্থক্য থাকে। তাহলে আমাকে একটা স্কেল দিয়ে আমাকে একটা বললো যে এই পেনটার দৈর্ঘ্য মাপো, তাহলে পেনটার দৈর্ঘ্য আমি মাপছি, তার তো একটা ট্রু ভ্যালু আছে। তাহলে পেনের একটা ট্রু ভ্যালু আছে, মানে সঠিক মান আছে। কি আছে? সঠিক মান। এই ট্রু ভ্যালু থেকে দেখো বিয়োগ চিহ্নটা আমি আগেই দিয়ে দিয়েছি, ট্রু ভ্যালু থেকে আমরা বাদ দেবো মেজার্ড ভ্যালু। তাহলে আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, তার যে সঠিক মান তাকে বলা হয় ট্রু ভ্যালু, আর আমরা যেটা পরিমাপ করি তাকে বলা হয় মেজার্ড ভ্যালু। এদের মধ্যে যে অন্তর, যে কি বলে এটা, এদের মধ্যে যে বিয়োগ ফল, এদের ট্রু ভ্যালু তাহলে ট্রু ভ্যালু এবং মেজার্ড ভ্যালু, এদের মধ্যে যে অন্তর বা পার্থক্য তাকে আমরা বলবো এরর। তাহলে এরর কি? যে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য আমাকে মাপতে দিয়েছে, পরিমাপ করতে দিয়েছে, তাহলে তার সেই দণ্ড বা সেই পেন হোক, যাই হোক, তার একটা সঠিক মান আছে। আমি তার কাছাকাছি পৌঁছতে পারি, কিন্তু সামান্য একটু এদিক ওদিক হয়েই যায়। তার যে মানটা আমি মেপে পেলাম সেটাকে আমরা বলি মেজার্ড ভ্যালু, আর যেটা তার সঠিক মান তাকে আমরা বলি ট্রু ভ্যালু। এই দুয়ের মধ্যে যে ফারাক তাকে আমরা বলবো এরর। তাহলে আশা করি এরর সম্পর্কে আইডিয়া আমাদের হয়ে যায়। তো এবার আমরা দেখবো এররের বিভাজন। এরর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক বা র্যান্ডম এরর। তো এরর কয় প্রকার? এরর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক বা র্যান্ডম এরর। তাহলে ভুল দুই প্রকার হলো, সিস্টেমেটিক এবং র্যান্ডম। কোনটা কি একটু জানি। সিস্টেমেটিক এরর হচ্ছে যেটা একটা, বাংলায় বলে নিয়মিত ত্রুটি, যেটা একটা ঠিক নিয়মে আসবে এবং সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে যদি যোগ হয় তাহলে সবসময় বেড়েই যাবে, যদি একবার বৃদ্ধি পায় তাহলে প্রতিবারই বৃদ্ধি হবে, যদি হ্রাস পায় প্রতিবারই হ্রাস পাবে, ঠিক আছে, এবং একটা সিস্টেমে আসবে, এবং এটা হচ্ছে কারেকশন করা যায়, এটাকে দূর করা যায়, কারেকশন করা যায়, ঠিক আছে, which can be corrected। তাহলে এই ব্যাপারটা কিরকম? ধরো আমি একটা ওজন যন্ত্রে নিজের ওজন মাপছি, আমরা কেজিতে ওজনটা মাপবো, ঠিক আছে, ভরটা আর কি যাকে বলে, তাহলে মাপছি, সেটা আগে থেকেই কাঁটাটা 2 কেজিতে হয়ে রয়েছে, তাহলে এই ওজন যন্ত্রে আমি যদি মাপি 62 কেজি, তাহলে আমার ওয়েট কত? 60 কেজি। তাহলে 2 তো আগে থেকেই হয়েছিল। তুমি মাপলে তোমার ওজন হয়তো 55 কেজি, তাহলে আসলে ওজন কত? 53 কেজি। কেউ মাপলো তার ওজন হচ্ছে 72 কেজি, তাহলে আসলে ওজন কত? 70 কেজি। তাহলে ওই যে 2 আগে থেকেই যন্ত্রপাতিতেই গন্ডগোল হয়ে রয়েছে, এবং সেটা ওই
কারেকশন করা গেল, দুইটা বিয়োগ করলেই সেটা কারেকশন করা গেল, দ্যাট ইজ কি সিস্টেমেটিক এরর। আবার এটা আমরা কি বুঝলাম, সিস্টেমেটিক এররটা কারেকশন করা যায় এবং সিস্টেমেটিক এররটা যন্ত্রের কারণে হয়, যন্ত্রের ত্রুটির কারণে এই এরর তৈরি হয়। আবার ধরো কোনো একটা থার্মোমিটার যে মাপছে তার ভুলের কারণে এই ত্রুটি সৃষ্টি হয়, তার অনেক সময় তার ভুলের কারণেও হয়। একটা থার্মোমিটারের কারো বগলে দেওয়া হলো, জ্বর মাপছে, এবার বগল থেকে বের করে বা মুখে দেওয়া হলো, অনেক জিভের তলায় দেয়, সেখানে বের করে সেই সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে এবং নিখুঁতভাবে দেখতে হবে। সেইটা না করে সে বার করে ফোন এসে ফোনে কথা বলছে, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ বাবা কালকে তো খুব বৃষ্টি, আর বলিস না এখানে এত বৃষ্টি কি বলবো, একবারে 1 হাঁটু করে জল দাঁড়িয়ে গেছে, তারপরে আমি দেখছি। তাহলে ওই যে গল্প করছে, তার দেখা সঙ্গে সঙ্গে তাহলে মানটা কি হবে, জ্বরের মানটা কি হবে, থার্মোমিটার স্কেল নেমে যাবে একটু। তাহলে যতবারই সে গল্প করে দেখবে ততবারই কি হবে, সব সময় কমতে থাকবে। তাহলে এটাও কারেকশন করা যাবে সঙ্গে সঙ্গে, ওই বগলে রাখা অবস্থা যদি দেখে নি বা বার করার সঙ্গে সঙ্গে যদি দেখে নি, এটা কারেকশন করা যাবে। তাহলে এই ধরনের যে ত্রুটিগুলো সেগুলো হচ্ছে সব সিস্টেমেটিক এরর। আবার তোমরা পড়েছো প্যারাল্যাক্স, যেটা ওই স্কেলে মাপতে কি লম্বন ত্রুটি, একটা স্কেল মাপতে হচ্ছে, স্কেলে যখন কোনো দৈর্ঘ্য মাপবো আমরা, তাহলে তার লম্বভাবে দেখতে হবে, সেটা তাকাতে হবে লম্বভাবে, না দেখে আমরা যদি এক সাইড থেকে দেখি তাহলে সেটা কি হয়ে যায়, প্যারাল্যাক্স বা লম্বন ভুল হয়ে যায়। ঠিক আছে, কেউ ধরো ঘাড় কাত করে রাখা হবে, সে ঘাড় কাত করেই মাপছে, তাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এই ধরনের যে ত্রুটিগুলো সব হচ্ছে সিস্টেমেটিক এরর। এবার আসবো আনসিস্টেমেটিক এরর। আনসিস্টেমেটিক এররটা এটা কারেকশন করা যায় না। এটা কি না, এইটা যেমন একটা সিস্টেমে আসে, সিস্টেম অনুযায়ী সৃষ্টি হয় এবং ইউনিডাইরেকশনাল, এটা প্লাস মাইনাস দুরকমই হতে পারে এবং এটা কারণ অজানা। তুমি মাপছো কি, হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, তাহলে তুমি ধরো সূক্ষ্ম কোনো পরিমাপ করছো, ভূমিকম্প নড়ে গেল, মাপে ভুল হয়ে যাবে। আবার ধরো তুমি মাপছো তো হ্যাঁ করে হাঁচি দিয়ে দিলে, নড়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে ভূমিকম্পের জন্য ভুল হতে পারে, মাপার হাঁচার জন্য ভুল হতে পারে, তুমি যেটা মাপলে তোমার বন্ধু মাপলে তার চোখের ট্যারা সেটা ভুল করতে পারে, সে অনেক রকম কারণে ভুল হয়ে যেতে পারে, আবার ধরো তুমি কোনো সূক্ষ্ম পরিমাপ করছো ল্যাবরেটরিতে, বা একটা কিছু মাইক্রোস্কোপ দিয়ে দেখে পরিমাপ করছো কিছু একটা, বা লেন্স দিয়ে মেপে পরিমাপ করছো, হঠাৎ করে তোমার একটা বন্ধু এসে এক থাড়া মারলো পিঠের, কিরে ভালো আছিস, আর তুমি এমন করে নড়ে গিয়ে দেখছো, খুব করে তারপরে খুব সূক্ষ্মভাবে দেখছো, এক ধাক্কা মারো, হ্যাঁ হ্যাঁ এমন করে নড়ে গেল, কিরে কি ব্যাপার, ভালো আছিস। তো এরকম যদি করে তা তোমার সেই যে মাপে ভুল হয়ে গেল, তাহলে এইগুলোকে বলা হয় কি, কে কখন ধাক্কা মারবে, কে কখন ওই পিঠে চাপড় মারবে, কখন ভূমিকম্প হবে, এসব আমরা জানি না। এগুলোকে বলা হয় সব, এই ভুলগুলোকে বলা হয় আনসিস্টেমেটিক বা র্যান্ডম এরর, এবং এটা কারেকশন করা যায় না। তাহলে র্যান্ডম এরর যদি কারেকশন করা না যায়, তাহলে কি করব আমরা, এটা বারবার মেপে যে বস্তুটার পরিমাপ ধরো কারেক্ট ইয়েতে 5.530, এই 3 ঘর পর্যন্ত আমরা সঠিক মাপ ধরলাম, ট্রু ভ্যালু, তাহলে তোমার কখনো কম আসতে পারে, 5.525, 5.528 আসতে পারে, 5.535 আসতে পারে। তাহলে এই যে কম বেশি হতে পারে, এটাই হচ্ছে র্যান্ডম এরর। তাহলে আমরা কি করি বলতো, তাহলে একবার বেশি একবার কম, এগুলো আমরা সবসময় জন্য বারবার পরিমাপ করে সেটাকে অ্যাভারেজ করি, এটা হচ্ছে অ্যাভারেজ করা হয়, অ্যাভারেজ করে এই ত্রুটিটা দূর করা হয়। তাহলে আমরা আপাতত শিখলাম ত্রুটি কাকে বলে, ত্রুটি কয় প্রকার এবং কি কি, সিস্টেমেটিক এরর এবং র্যান্ডম এরর। ঠিক আছে, পরের এপিসোডে আমরা এবার ত্রুটির একটু ভেতরে ঢুকবো। তাহলে আমরা প্রথমেই ত্রুটি সম্পর্কে এই জিনিসগুলো একটু জানবো, পরম ত্রুটি, গড় পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, এই জিনিসগুলো একটু জানবো। তো এই জিনিসগুলো জানার আগে আমি একটুখানি একটা পরিমাপ সম্পর্কে একটু আইডিয়া করে নিই। ধরা যাক তোমাকে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য মাপতে দিয়েছে, সেন্টিমিটারে তুমি মাপছো, তো সেই দণ্ডের দৈর্ঘ্যটা তুমি মাপলে ধরা যাক 8.0 সেন্টিমিটার, 8.1 সেন্টিমিটার, 8.3 সেন্টিমিটার, আর ধরো 8.4 সেন্টিমিটার। তাহলে তোমাকে একটা দণ্ড দেওয়া হলো, তুমি তার দণ্ডের দৈর্ঘ্য 4 বার মেপে পেলে কত, 8.1, 8.0, 8.1, 8.3,
4 সেন্টিমিটার 4 বার মেপে পেয়েছো। এই মানগুলোকে আমরা বলবো, এটাকে বলবো x1, ঠিক আছে, এটাকে বলবো x2, এটাকে বলবো x3 এবং এটাকে বলবো x4 সেন্টিমিটার। তাহলে এইবার এই সবকটা পরিমাপের যে গড় সেটাকে আমরা বলবো x বার। কি বলবো? x বার। তাহলে গড় পরিমাপ কত হলো, আমাদের যে ত্রুটি সেগুলো আমরা বার করবো, গড়টা আগে করলে, গড় করলে কত হলো 8.0 প্লাস 8.1 প্লাস 8.3 প্লাস 8.4 বাই 4, এটা গড় করলে এটা আসবে 8.2 সেন্টিমিটার। এটা হলো 8.2 সেন্টিমিটার। তাহলে ওই যে বলছিলাম, তাহলে এটা হচ্ছে গড় মান, কিন্তু সমস্ত পার্ট যেগুলো পেয়েছো তার হচ্ছে গড় মান। তাহলে আমরা কি ট্রু ভ্যালু কিন্তু আমরা জানি না, আমাকে তো মাপার আগে বলে দেয়নি এটার ভ্যালু হচ্ছে 8.2 সেন্টিমিটার, ট্রু ভ্যালু এটা আমাদের তো বলে দেয়নি। তাহলে আমাদের নিজেদেরই মাপতে হবে এবং নিজেদেরকেই ট্রু ভ্যালুটা বুঝতে হবে, ট্রু ভ্যালুটা নিজেদেরকেই ফিল করতে হবে, নিজেদেরকেই আমাদের বিচার করতে হবে। তাহলে আমরা 4 বার মেপে এটা পেলাম এবং গড় মান হচ্ছে 8.2, তাহলে এটাকেই আমরা ট্রু ভ্যালু হিসেবে ধরবো। তাহলে আমরা প্রথমেই আজকে শুরুতেই বলেছি ট্রু ভ্যালু মানে এই এরর মানে হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তো এইবার এসো প্রথমবারের যে এরর ডেল্টা x1, প্রথম ক্ষেত্রে এরর কতটা হলো ডেল্টা x1, সেটা কত হবে না 8, এটাকে আমরা লিখবো সিম্বলিক্যালি এইভাবে লিখবো x বার মাইনাস x1। তাহলে এটাকে কত হচ্ছে, x বার হচ্ছে 8.2 মাইনাস 8.0, সেটা হচ্ছে 0.2 সেন্টিমিটার। এই যে x ডেল্টা x1 লিখলাম, এইটা হচ্ছে পরম ত্রুটি, এটা হচ্ছে পরম ত্রুটি। তাহলে এই যে প্রথম সংজ্ঞাটা পরম ত্রুটি, সেটা একটু আলোচনা করেন। তাহলে পরম ত্রুটি কাকে বলবো না, নির্দিষ্ট কোনো পরিমাপ এবং সঠিক মান, ঠিক আছে, প্রকৃত মান এবং নির্দিষ্ট কোনো পরিমাপের মধ্যে যে ব্যবধান তাকেই বলা হয় পরম ত্রুটি, অ্যাবসলিউট এরর। তাহলে সঠিক মান হচ্ছে 8.2 আর নির্দিষ্ট ওই পরিমাপটা কত হচ্ছে 8.0, তাহলে 8.2 মাইনাস 8.0। তাহলে এই প্রথম পরিমাপের ক্ষেত্রে, ওই নির্দিষ্ট পরিমাপের ক্ষেত্রে পরম ত্রুটির মান হচ্ছে 0.2 সেন্টিমিটার। তাহলে পরম ত্রুটি, আবার বলছি, পরম ত্রুটি কি, নির্দিষ্ট কোনো পরিমাপ এবং হচ্ছে সঠিক মান বা প্রকৃত মানের যে ফারাক তাকে বলা হয় পরম ত্রুটি। তাহলে পরম ত্রুটি বোঝা গেল, আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে একই রকম ভাবে বলো দেখি, ডেল্টা x1 তো পেলাম, তাহলে ডেল্টা x2 কত হবে, ডেল্টা x2 কত হবে, x বার মাইনাস x2, তাহলে x বার হচ্ছে 8.2 মাইনাস x2, x2 হচ্ছে 8.1 কত হচ্ছে 0.1 হবে, 0.1 সেন্টিমিটার। ডেল্টা x3, এগুলো সব পরম ত্রুটি, x বার মাইনাস x2 সমান হচ্ছে 8.2 মাইনাস 8.3, তাহলে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 0.1 সেন্টিমিটার। ডেল্টা x4, x বার মাইনাস x4 সমান হচ্ছে 8.2 মাইনাস 8.4 মাইনাস 0.2 সেন্টিমিটার, ডট ডট। তাহলে এই যে প্রত্যেকটা পরম ত্রুটি পেলাম, প্রত্যেকটা যে পরম ত্রুটি পেলাম, সেই পরম ত্রুটির গড় করে যে ত্রুটি পাওয়া যাবে, একটু মুছে দিই ওপরটা। তাহলে এইবার ডেল্টা এক্স বার, ডেল্টা এক্স বার মানে এই যে ত্রুটিগুলো পেয়েছি, এই ত্রুটিগুলো দেখো কোনোটা প্লাস পেয়েছি কোনোটা মাইনাস পেয়েছি, কিন্তু আমরা ত্রুটির ক্ষেত্রে কিন্তু মাইনাসটা ধরবো না, আমরা শুধু তার মডুলাসটা ধরবো। মডুলাস মানে হচ্ছে শুধু মান, মডুলাস মানে হচ্ছে শুধু মান। যেমন ধরো আমি এরপর ভেক্টর পড়বো, আমরা দেখবো। তো ধরো বললো মাইনাস 5 মিটার উত্তর দিকে সরণ হয়েছে, -5, তাহলে -5 মিটার, ওই মাইনাস বাদ উত্তর দিক বাদ এই সমস্ত দিক ঠিক বাদ দিয়ে যে 5 সংখ্যাটা পড়ে থাকবে তাকে বলা হয় মডিউলাস। ওই দুদিকে একটা ঘেরা চিহ্ন দেয়, তাহলে আমরা তখন এটাকে লিখবো এরকম ভাবে, ডেল্টা x1 প্লাস তাহলে
এইটা করলে কত পাবো? প্রথমে হচ্ছে 0.2 প্লাস 0.1 প্লাস 0.1 প্লাস 0.2 0.2। এই দেখো আমরা মডুলাস নিয়েছি বলে কিন্তু এই মাইনাস গুলোকে আর ধরবো না, মানে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করে যদি নেগেটিভ আসে আমরা শুধু মানটাকে ধরবো। এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা আসবে 0.6/4, মানে হচ্ছে 0.15। এইটাকেই বলা হচ্ছে গড় পরম ত্রুটি। তাহলে গড় পরম ত্রুটি হচ্ছে কি, যে প্রত্যেকটা পরম ত্রুটির ধনাত্মক যোগ করে গড় করলে যে ত্রুটি পাওয়া যায় তাকে বলা হয় গড় পরম ত্রুটি। তাহলে আমরা দুটো জিনিস পেলাম দেখো এখনো পর্যন্ত, যে পরিমাপ কটা 4টে পেয়েছিলাম, ওই 4 বার মেপে যে পরিমাপ কটা পেয়েছিলাম তার গড় পরিমাপ পেয়েছি, বা আমরা যেটাকে সঠিক মান ধরে এগোবো বলছি, ঠিক আছে, প্রকৃত মান ধরে এগোবো, গড় পরিমাপ পেয়েছি এবং গড় ত্রুটি পেয়েছি। এবার এটাকে প্রকাশ করা হয় কিভাবে, দেখো কিভাবে প্রকাশ করব। তোমরা এগুলো খাতা পেন নিয়ে একটু নোট করে নেবে, এগুলো একটু খাতা পেন নিয়ে একটু নোট করে নেবে, তোমাদের কিন্তু কাজে লাগবে এগুলো। তাহলে আমরা এবার হচ্ছে প্রকাশ করব কিভাবে। তাহলে গড় মানটা কত পেয়েছিলাম মনে আছে? x বার পেয়েছিলাম 8.2। তাহলে এটাকে আমরা প্রকাশ করব কি করে? প্রকাশ করব হচ্ছে সঠিক মান x বার প্লাস মাইনাস ডেল্টা x বার, x বার প্লাস মাইনাস ডেল্টা x বার। তাহলে x বার প্লাস মাইনাস ডেল্টা x বার এর মানে কি? এর মানে হচ্ছে, আগে এটা লিখে নি, 8.2, x বার হচ্ছে 8.2 প্লাস মাইনাস 0.15 এত সেন্টিমিটার। তার মানে হচ্ছে তোমাকে যে ওই দণ্ডটা পরিমাপ করতে দিয়েছিল সেইটা মেপে তোমার সঠিক মান তুমি পেয়েছো 8.2 সেন্টিমিটার, এবং সেখানে ওই প্লাস মাইনাস 0.15 বেশি হতে পারে বা কম হতে পারে। আমরা অনেক সময় পরীক্ষার সময় বলি না, কিরে ইতিহাসে কত পাবি, বাংলায় কত পাবি, বা অঙ্কে কত পাবি, স্যার ওই 80 পাবো প্লাস মাইনাস 5। মানে কি, তার মানটা সে পাবে 80, অ্যাভারেজ করে বলছে, সে পাবে 75ও হতে পারে, আবার 85ও হতে পারে, ওর মধ্যে ঘোরাফেরা করে। তাহলে যে আরো সূক্ষ্মভাবে বলতে পারবে, একদম ডেফিনেট খাতা চেক করে, যে কোশ্চেন চেক করে ভেরিফিকেশন করে বলতে পারবে, বলো যে 95 পাবো প্লাস মাইনাস 1, মানে 94 বা 96, প্লাস মাইনাস 2 মানে 95 থেকে প্লাস মাইনাস 2 করে 93 বা 97। তাহলে একই রকম ভাবে আমরা পরিমাপ করেছি কত, 4 বার করে মেপে পরিমাপ করেছি 8.2 প্লাস মাইনাস 0.15। তাহলে এটা হচ্ছে মেজার্ড ভ্যালু, ঠিক আছে, আর এটা হচ্ছে তার ত্রুটি, ঠিক আছে, এটা ট্রু ভ্যালু, মেজার্ড ভ্যালু বলছি, এটা ট্রু ভ্যালু, এবং এটা হচ্ছে তার ত্রুটি, এর থেকে এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার আসি আপেক্ষিক ত্রুটি। 3 নম্বর হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি কোনটা? আপেক্ষিক ত্রুটি হচ্ছে, এটা মুছে দিলাম, আপেক্ষিক ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স বার বাই এক্স বার। তাহলে ডেল্টা এক্স বার কত? 0.15 বাই 8.2। তাহলে আপেক্ষিক ত্রুটি কার কার অনুপাত? তাহলে গড় পরম ত্রুটি এবং গড় পরিমাপের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কার কার অনুপাত? তাহলে গড় পরম ত্রুটি এবং পরম কি বলে গড় পরিমাপ, এদের অনুপাতকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। নেক্সট হচ্ছে, এটা হয়ে গেল, নেক্সট হচ্ছে শতকরা ত্রুটি। এই আপেক্ষিককে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে, 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ করে দিলেই হয়ে গেল শতকরা। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটির হিসেবটা কি? ডেল্টা এক্স বার বাই এক্স বার ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে আপেক্ষিক ত্রুটি শতকরা হিসেবে প্রকাশ করে তাকে বলা হয় শতকরা ত্রুটি, ঠিক আছে। তাহলে আমরা এই 4টে জিনিস, পরম ত্রুটি, গড় পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি সম্পর্কে জানলাম। এরপর আমরা পড়ব ক্যালকুলেশন অফ এরর। ক্যালকুলেশন অফ এরর, এটাকে অনেকে আবার এটাকে প্রপাগেশন অফ এররও বলে। প্রপাগেশন অফ এররও বলে। ক্যালকুলেশন অফ এরর বা হচ্ছে প্রপাগেশন অফ এরর, অর্থাৎ ত্রুটির ক্ষেত্রে ত্রুটিযুক্ত কোনো পরিমাপ, সব পরিমাপই ত্রুটিযুক্ত ধরো, তখন যখন আমি প্রকাশ করলাম সেটাকে যখন প্রকাশ করলাম, কিভাবে প্রকাশ করব? এক্স
বার প্লাস ডেল্টা এক্স বার প্লাস মাইনাস ডেল্টা এক্স বার। ঠিক আছে, এটা হচ্ছে প্রকাশ করার পদ্ধতি। এইবার সেটা সেই সময় যখন কোনো কিছু প্রকাশ করা হলো তার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করব। ঠিক আছে, নিয়ম কানুনগুলো লিখে নিই। প্রথম হচ্ছে 1 নম্বর যোগ, অ্যাডিশন। ঠিক আছে, যোগ, যোগের ক্ষেত্রে ধরো x সমান হচ্ছে ধরো x1 x প্লাস মাইনাস ডেল্টা x। ধরো কোনো পরিমাপ x ক্যাপিটাল X সমান হচ্ছে x প্লাস মাইনাস ডেল্টা x এবং ক্যাপিটাল Y সমান হচ্ছে y প্লাস মাইনাস ডেল্টা y। এটা বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের করে দিই, হ্যাঁ y প্লাস মাইনাস ডেল্টা y। তাহলে এর যখন যোগ করবো আমি, সেই যোগফলটাকে ধরো আমি এইভাবে লিখলাম a সমান ধরো x প্লাস y। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব, তখন আমি এটা লিখবো এইভাবে যে x প্লাস y এই যোগ করলে এটা দাঁড়াবে x প্লাস y, মানে মানে যোগ করব, এই মান ওই মান যোগ করব, মানে ট্রু ভ্যালু দুটো যোগ করব, প্লাস প্লাস ডেল্টা x প্লাস মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা y। তাহলে এই মান দুটো যোগ করব এবং হচ্ছে ত্রুটি দুটো যোগ করব। এটা হচ্ছে যোগের নিয়ম। আমরা এই নিয়মগুলো জানবো এবং সেই সঙ্গে সঙ্গে একটা করে অঙ্কও করে নেবো, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা এটা দেখে নাও যে যোগের ক্ষেত্রে কি নিয়ম, যে ট্রু ভ্যালুগুলো যোগ হবে এবং তার সঙ্গে যে ভুলগুলো আছে, যে ত্রুটিগুলো আছে, পার্সেন্টেজ যেগুলো আছে, সেইগুলো হচ্ছে এর সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যোগের নিয়ম। চলে এসেছি আমরা একটা অঙ্ক নিয়ে, যেটা শিখলাম যোগের নিয়ম, সেই অঙ্ক অনুযায়ী দেখো সেই অনুযায়ী হবে। দুটি দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 40.5 40.5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 60.7 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এদের মোট দৈর্ঘ্য কত? তাহলে আমাদের যোগের নিয়মে মনে আছে তো? তাহলে যোগের নিয়মে কি করব, তাহলে একটাকে যদি x ধরি তাহলে 40.5 প্লাস মাইনাস 0.1 40.5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আর একটাকে এটাকে L1 দৈর্ঘ্য, তো আমি L1 ধরি, আর একটা L2 ধরলাম। তাহলে L2 হচ্ছে 60.7 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে এদের যে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি L হয় তাহলে L সমান কত হবে, একবারে এই দুটো যোগ হবে। তাহলে 7 আর 5 12, 2 হাতে 1, তাহলে এটা হবে 101.2 প্লাস মাইনাস, দেখো এই দুটো যোগ হবে আর এই দুটো যোগ হবে, প্লাস মাইনাস 0.1 আর 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম। যোগের ক্ষেত্রে আমরা দেখবো বিয়োগের নিয়ম। ধরা যাক x সমান x প্লাস ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা x, y হচ্ছে y প্লাস মাইনাস ডেল্টা y। তাহলে x মাইনাস y কত হবে, x মাইনাস y এর মান কত হবে? তাহলে আমরা জাস্ট x থেকে y বিয়োগ করব, যেটা বড় আর কি, y টা যদি বড় হয় y থেকে x বিয়োগ হবে। তাহলে আমরা আপাতত দেখাচ্ছি x মাইনাস y, x থেকে y টা বিয়োগ হবে, প্লাস মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা y। এটা মনে রাখবে যে ত্রুটি সবসময় যোগ হয়, বিয়োগের ক্ষেত্রেও যোগ, যোগের ক্ষেত্রে তো অবশ্যই যোগ। তাহলে ত্রুটি সবসময় যোগ হয়, মূল সংখ্যাটা বিয়োগ করব, কিন্তু ত্রুটিটা হচ্ছে যোগ করব। এটা হচ্ছে বিয়োগের নিয়ম। তাহলে আমি দেখো ওই জন্য উপরের অঙ্কটা কাটিনি, ঠিক এরকমই একটা বিয়োগের অঙ্ক করব। দুটি দণ্ডের দৈর্ঘ্য এত এবং এত, এদের মোট দৈর্ঘ্য নয়, এবার হচ্ছে এদের একটি দণ্ড আরেকটি থেকে কতটা বড়। এদের যদি প্রশ্নটা আমি পাল্টে নিই এখানে, যে একটি অপরটি থেকে কতটা বড়, যদি পাল্টে নিই একটি অন্যটি থেকে কত বড় বা কতটা বড়। তাহলে আমরা দেখো এই দুটো যখন বিয়োগফল নির্ণয় করব, এই নিয়ম, আমি এটা নিয়মটাও নিচ্ছি না। তাহলে দেখো বিয়োগফল নির্ণয় করলে এখানে কি হবে, বিয়োগফল নির্ণয় করলে
বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে। তাহলে প্রথমটা কত আছে, প্রথমটা আবার লিখি, তাহলে এটা দেখে দেখে লিখি। L1 সমান হচ্ছে L1 হচ্ছে 40.5 প্লাস মাইনাস 0.1, আর L2 হচ্ছে 60.7 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে এবার বিয়োগ করব, একটা আরেকটা থেকে কত বড়, আমরা বুঝতেই পারছি নিচেরটা বড়, এটা বড়। তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ করব তাহলে কত পাবো, L সমান L2 মাইনাস L1, এটাকে L বলতে পারি, অন্য কিছু বলতে পারি। বিয়োগ করলে 60.7 থেকে 40.5 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 20.2 বিয়োগ হয়ে গেল, এটা বিয়োগ হয়ে গেল। এবার এইটা কি হবে, প্লাস মাইনাস দুটি কি বলেছিলাম সব সময় যোগ হবে, তাহলে 0.1 প্লাস 0.1 0.2, একবারই করে দিলাম আর লিখতে হবে না এত সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে এটা হচ্ছে বিয়োগের নিয়ম, যোগের ক্ষেত্রেও ত্রুটি যোগ হবে, বিয়োগের ক্ষেত্রেও ত্রুটি কিন্তু যোগ হবে। চলে এসেছি পরের পার্টে, আমরা এবার পড়বো গুণের নিয়ম। ঠিক আছে, ত্রুটির ক্ষেত্রে গুণের নিয়ম ভালো করে দেখবে। আমরা উপরে একটা অঙ্ক লিখে রেখেছি, আগের নিয়মটা বুঝে নি তারপর অঙ্কটা করবো। তো এ সমান এল ইন্টু বি, মানে এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই ক্ষেত্রে ত্রুটি কিভাবে হয় এগুলো একটু খাতা পেন নিয়ে নোট করে নেবেন, আর কিন্তু পরে বুঝতে অসুবিধা হবে। দেখো আমরা একদম সিস্টেমে লিখে নেব, এটা প্রমাণ করা যায়, আমি প্রমাণে আসছি না, শুধু একবারে লিখবো এখানে ডেল্টা এ বাই এ। ডেল্টা এটা মনে আছে তো, ডেল্টা এটা হচ্ছে কি ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি। ডেল্টা এ বাই এ সমান হবে ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি। হ্যাঁ, এটা এখানে ডাইরেক্ট গুণ করে দিলে ডেল্টা এ পেয়ে যাবো। এইটা হচ্ছে নিয়ম, যাই আসবে তিনটে যদি গুণ হয়, চারটে যদি গুণ হয়, পরপর এইভাবে চলে আসবে। তাহলে ডেল্টা এ বাই এ সমান ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি, তিনটে থাকলে ডেল্টা সি বাই সি, চারটে থাকলে ডেল্টা ডি বাই ডি, গুণ হতে হতে যোগ হতে হতে পরপর যাবে। তাহলে এখানে দুটো আছে, তাহলে এখান থেকে আমরা দেখো ডেল্টা এল এর মান, এল এর মান, ডেল্টা বি এর মান, বি এর মান, এগুলো সব বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এর মান তো আগে বার করে নেবো, করে ডেল্টা এ পেয়ে যাবো। আর লাস্টে এটাকে এক্সপ্রেস করবো কিভাবে, এক্সপ্রেস করবো এইভাবে এ প্লাস মাইনাস ডেল্টা এ। এইটা বসাতে পারলেই আমার অঙ্কের উত্তর হয়ে গেল, এটা বসাতে পারলেই অঙ্কের উত্তর হয়ে গেল। এবার দেখো, তাহলে আমি এইটা অনুযায়ী একটুখানি বসাই মানগুলো, এইটা অনুযায়ী মানগুলো বসাই। তাহলে প্রথমে আমরা এটা একটু দরকার, তাহলে ডেল্টা এ, এটা কি করে বার করব, এ মানে কি, দেখো এ মানে এল ইন্টু বি, এল ইন্টু বি এর, এল এর মূল মান কত, লেংথের মান কত 4, আর ব্রেথের মান কত 2। আমি একটু মানগুলো লিখে নিই এখানে, একটু ওয়েট করা, একটু লিখে নিই। এইটা এল সমান হচ্ছে 4 প্লাস মাইনাস 0.04 এত মিটার, আর ব্রেথ হচ্ছে কত 2 প্লাস মাইনাস 0.02 মিটার। তাহলে এ কত হবে, এখান থেকে এ হবে দেখো লেংথ ইন্টু ব্রেথ, লেংথের প্রকৃত মান, ব্রেথের প্রকৃত মানই হচ্ছে ক্ষেত্রফলের প্রকৃত মান। তাহলে লেংথ হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 4 ইন্টু 2 সমান সমান হচ্ছে 8। তাহলে এ পেয়ে গেলাম। লেংথ আর ব্রেথ প্রকৃত মান দুটো ডাইরেক্ট গুণ করে আমরা এ পেয়ে গেলাম। এইবার ডেল্টা এ বাই এ এর মান তো আমি পেয়ে গেছি 8 ইজিক্যাল টু, এবার দেখো ডেল্টা এল বাই এল, ডেল্টা এল এর মান আছে, হ্যাঁ আছে, এই দেখো এই যে এল প্লাস মাইনাস ডেল্টা এল, তাহলে এইটা হচ্ছে এল আর এটা হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এল। তাহলে ডেল্টা এল এর মান উপরে বসাই, ডেল্টা এল এর মান হচ্ছে 0.04 বাই এল এর মান হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 0.02 বাই 2। ঠিক আছে, এটা ভাগ করলে কত হবে 0.01, এটা হবে 0.01, যোগ করলে 0.01 আর 0.01 যোগ করলে 0.02। তাহলে ডেল্টা এ কত হবে, ডেল্টা এ হবে দেখো 0.02 আর 8 গুণ হয়ে যাবে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 0.02 এবং 8 গুণ করলে 0.16। দেখো আমি ডেল্টা এ পেয়ে গেছি, আর আগে এ পেয়ে গেছি। তাহলে প্রকাশ করবো এইভাবে বলেছিলাম, প্রকাশ করবো এইভাবে
তাহলে এ কত 8 প্লাস মাইনাস ডেল্টা এ কত 0.16, এককটা কি হবে মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, ত্রুটি সমেত এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে গুণের নিয়ম, দেখো বুঝতে পারলে কিনা। ডেল্টা এ বাই এ সমান ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি, প্লাস হতে হতে যাবে, যতগুলো গুণ হবে প্লাস হতে হতে যাবে। তাহলে এটা একটু তোমরা খাতায় পড়ে নাও, আমরা এরপরে ভাগের নিয়মে আসবো। এবার আমরা শিখবো হচ্ছে ভাগের নিয়ম। আমরা একটা অঙ্ক লিখে রেখেছি, আগে নিয়মটা জানি তারপর অঙ্কটা করবো। তাহলে দেখো y সমান হচ্ছে a বাই বি, তাহলে আমরা সেই আগের মতন ডেল্টা ওয়াই বাই ওয়াই, বলো ডেল্টা ওয়াই বাই ওয়াই সমান সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, ঠিক আছে। এই তাহলে ওয়াইটা এখানে গুণ করে দিলে ডেল্টা ওয়াই পেয়ে যাবো, এবং আলটিমেট প্রকাশ করবো কিভাবে, ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে আমরা এবার নিয়মটা তো লিখে রাখলাম এখানে, এবার অঙ্কটা করি। তাহলে অঙ্কে দেখো বলে দিয়েছে এম কত 40 প্লাস মাইনাস 0.4 এত গ্রাম, আর ভি বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.1 সেমি কিউব, 0.1 সেমি কিউব। তাহলে আমরা এখান থেকে ওয়াইটা পেয়ে যাবো, দেখো আমরা ওয়াইটা পেয়ে যাবো না। আচ্ছা আমরা এটাকে ঘনত্ব তো এইভাবে লিখবো না, আমরা এটাকে লিখবো এই নিয়মেই আমরা একটু আলাদা করে লিখবো। এই নিয়মটা না লিখে আমরা একটু ঘনত্ব দিয়ে দিয়েছি, তো আমি এইভাবে লিখি। তাহলে ডি সমান সমান এম বাই ভি। তাহলে আমরা কি লিখবো, দেখো ডেল্টা ডি বাই ডি সমান সমান হচ্ছে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। আর আলটিমেট প্রকাশ করব কিভাবে, তখন প্রকাশ করব ডি প্লাস মাইনাস ডেল্টা ডি, এভাবে প্রকাশ করব। তো আমরা মানগুলো বসাই এবার। তাহলে ডেল্টা ডি বাই ডি, ডিটা কোথা থেকে পাবো, ডি সমান এম বাই ভি, ডাইরেক্ট ফর্মুলা দেখো, ডি সমান এম বাই ভি। তাহলে এম এর মান জানি, ভি এর মান জানি। এম এর মান কত, এম এর মান হচ্ছে 40, এম এর মান হচ্ছে এখানটা লিখি 40 আর ভি এর মান হচ্ছে 10, তাহলে এর মান হচ্ছে 4 গ্রাম পার সেমি কিউব। তাহলে পেয়ে গেলাম, তাহলে ডি এর মান বসিয়ে দিলাম 4। চলে এসো এবার ডেল্টা এম বাই এম, ডেল্টা এম কত ভরের ত্রুটি কত 0.4 বাই এম এর মান কত 40, হ্যাঁ, প্লাস ডেল্টা ভি কত, ডেল্টা ভি হচ্ছে 0.1 বাই 10। দেখো এটা ভাগ করলে 0.01 প্লাস এখানেও আসবে 10 দিয়ে ভাগ করলে 0.01, হ্যাঁ, তাহলে দুটো যোগ করলে 0.02। তাহলে ডেল্টা ডি কত আসবে, ডেল্টা ডি আসবে 0.02 ইন্টু 4 গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, 0.08। ডেল্টা ডি পেয়ে গেছি, এই ডেল্টা ডি পেয়ে গেছি, আবার এখানে শুধু ডিও পেয়ে গেছি, এই যে শুধু ডিও পেয়ে গেছি। তাহলে প্রকাশ করাটা শুধু বাকি, তাহলে প্রকাশ করে দিই, এখানে প্রকাশ করে দিই ডি প্লাস মাইনাস ডেল্টা ডি। ডি এর মান কত 4, ডি এর মান হচ্ছে 4 প্লাস মাইনাস কত পেলাম 0.08, এত হচ্ছে গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা হচ্ছে ভাগের নিয়ম, দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। এটা টুকে নাও, একটু ভিডিও পজ করে এটা করে নাও। এরপর শিখবো ঘাতের নিয়ম, ত্রুটির ক্ষেত্রে ঘাতের নিয়ম। তো একটা অঙ্ক দিয়ে রেখেছি, ঘাত হচ্ছে দেখো y সমান a স্কয়ার b কিউব বাই c টু দি পাওয়ার 4। এই বিশেষ করে বলে রাখি, এই ঘাতের নিয়মের অঙ্কই কিন্তু তোমরা ছোটখাটো অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষার সময় বেশি দেখবে, কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন ইয়েতে সলভ থেকে দেখবে এগুলো বেশি। তো এর ক্ষেত্রে ত্রুটি কিভাবে নির্ণয় করব, y সমান a স্কয়ার b কিউব বাই c টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখবো এখানে ডেল্টা y বাই y সমান কত, এই পাওয়ারগুলো হচ্ছে বাঁ দিকে চলে আসবে। এগুলো সব আলাদা করে প্রমাণ করা যায়, লগ নিয়ে এগুলো প্রমাণ করা যায়, তোমরা বইতে আছে, কিন্তু তোমাদের এগুলো কোনো প্রয়োজন নেই, শুধু ফাইনাল ইকুয়েশনটা মনে রাখলেই হবে। তাহলে আমরা লিখবো 2 ইন্টু
ডেল্টা ডেল্টা এ বাই এ, পাওয়ারগুলো বাঁ দিকে আসবে আর মাঝখানে সব প্লাস, গুণ হোক ভাগ হোক সব প্লাস হতে হতে যাবে, আমরা আগেই দেখেছি। তাহলে 2 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস 3 ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস প্লাস 4 ইন্টু ডেল্টা সি বাই সি। যতগুলো থাকবে এখানে যদি সি এর জায়গায় আবার অন্য কিছু একটা থাকতো, ডি থাকতো, ডি টু দি পাওয়ার 5, তাহলে প্লাস 5 ইন্টু ডেল্টা ডি বাই ডি। তাহলে এটা হচ্ছে নিয়ম ঘাতের ক্ষেত্রে, হচ্ছে ত্রুটির যোগ বিয়োগের নিয়ম, গেলটা নিয়ম। এবার হচ্ছে অঙ্কটা দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এত বলে দিয়েছে, তাহলে এর হচ্ছে আয়তন কত, এর আয়তন কত। তাহলে আমরা প্রথমে এটা মুছে দিলাম, এইটুকু থাকলো। তাহলে আমরা ঘনকের আয়তন কত জানি, ভি সমান এ কিউব, তাই না? ঘনকের আয়তন ভলিউম যদি ভি ধরি তাহলে ভি সমান কত, বাহুর কিউব, তাহলে এ কিউব। তাহলে আমরা লিখতে পারি দেখো ডেল্টা ভি বাই ভি সমান, এর সঙ্গে মিলিয়ে দেখো 3 ইন্টু ডেল্টা এ বাই এ, 3 ইন্টু ডেল্টা এ বাই এ। তাহলে এবার এটা মুছে দিলাম, আমাদের জিনিসটা যেটা দরকার সেটা হয়ে গেছে। তাহলে 3 ইন্টু ডেল্টা এ বাই এ, তাহলে এখান থেকে ডেল্টা ভি বাই ভি এর মান আমরা পাবো না, এই যে। তাহলে একটু এটা লিখে রাখি এখানে, এ কত বলেছে, 2 প্লাস মাইনাস 0.04 0.04 এত সেন্টিমিটার। তাহলে এ কিউব কত হবে, এ কিউব শুধু মানটা ধরবো, 2 এর, তাহলে শুধু মানটা ধরলে 2 এর কিউব, এ কিউব ভি সমান সমান এ কিউব বা ভি সমান সমান 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে ডেল্টা ভি বাই 8 সমান সমান 3 ইন্টু ডেল্টা এ কত 0.04 বাই এ কত, এ হচ্ছে 2, দেখো ঠিক আছে কিনা, এ হচ্ছে 2। তাহলে 0 পয়েন্ট কাটাকাটি করলে 0.02, তার সঙ্গে 3 গুণ করলে 0.06, তাহলে 3 ইন্টু 0.02 0.06। তাহলে এবার ডেল্টা ভি কত হবে, ডেল্টা ভি হবে 6 ইন্টু 8, 6 8 48, তাহলে 0.48, এটা হবে ডেল্টা ভি হচ্ছে 0.48। তাহলে আমি ডেল্টা ভি পেয়ে গেছি। আবার দেখো ভি তো আগেই পেয়েছি, তাহলে প্রকাশ করব ভি প্লাস মাইনাস ডেল্টা ভি, 8 প্লাস মাইনাস 0.48 এত সেমি কিউব। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে কিনা দেখে না একবার। ঘনকের আয়তন এ কিউব, তাহলে 3 ইন্টু ডেল্টা এ বাই এ। তাহলে বলো কি ঘনকের যদি 6টি তলের ক্ষেত্রফল বলতো তাহলে কি হতো, তাহলে এটা হতো ভি এর জায়গায় লিখতাম এরিয়া, তখন এখানে লিখতাম 6a স্কয়ার, তাহলে তখন লিখতাম ডেল্টা ভি বাই ভি, তখন 2 ইন্টু ডেল্টা এ বাই এ। এটা 6a স্কয়ারটা শুধু লাগবে হচ্ছে ক্যাপিটাল এ বের করার জন্য, তারপরে ত্রুটিটা হবে কিন্তু 6টা বাদ গিয়ে 2 ইন্টু ডেল্টা এ বাই এ, ওটা নিজেরা করবে বাড়িতে। হ্যাঁ, বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এটা গেল হচ্ছে ঘাতের নিয়ম। এই ঘাতের নিয়মে আরেকটা অঙ্ক আমরা করবো, ঘাতের নিয়মে আরেকটা অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে 4% ত্রুটি হলে আয়তন নির্ণয়ে কত পার্সেন্ট ত্রুটি হবে? ঠিক আছে, খুব সহজ, এই পার্সেন্টেজ দিয়ে দিলে খুব সহজ হয়ে যাবে। দেখো ভি সমান 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এই আর এর ত্রুটি হচ্ছে, এই আর নির্ণয়ের ত্রুটি হচ্ছে 4%, তাহলে ওইটাতে কত হবে? তাহলে আমরা এইগুলো তো সব ধ্রুবক বাদ, তাহলে ডেল্টা ভি বাই ভি সমান কত লিখতে পারি, 3 ইন্টু ডেল্টা আর বাই আর, 3 ইন্টু ডেল্টা আর বাই আর। তাহলে ডেল্টা আর বাই আর এইটাকেই পার্সেন্টেজে প্রকাশ করেছে, এইটাকেই পার্সেন্টেজে প্রকাশ করে বলেছে 4%। তাহলে এইখানে যদি 4% বসিয়ে দিই তাহলে কত হবে, 3 গুণিত 4 সমান হচ্ছে 12%। এটাই তো সেই আপেক্ষিক ত্রুটি, পার্সেন্টেজে প্রকাশ করলে পার্সেন্টেজ ত্রুটি। তাহলে এটা ডান দিকে পার্সেন্টেজ প্রকাশ করছে, অটোমেটিক্যালি বাম দিকে একটা পার্সেন্টেজে হয়ে যাবে। তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর সমান 3 ইন্টু 4%, মানে 3 4 হচ্ছে 12%। তাহলে আয়তন নির্ণয় কত পার্সেন্ট ত্রুটি, 12%। তাহলে একটা গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল
এই গোলকটার বাইরে পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4 পাই r স্কয়ার। এটা হচ্ছে আয়তন, বাইরে পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে বলো দেখি ব্যাসার্ধ নির্ণয় যদি 4% হয় তাহলে বাইরে পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কত হবে? এই বাদ 2 ইনটু ডেল্টা r বাই r, 2 ইনটু ডেল্টা r বাই r, এটা 4 বসিয়ে দিলে 4 দুগুণে 8% হয়ে যাবে। समझ में आया कि नहीं आया? आया, তাই তো? খুব সহজ একদম। তাহলে আমরা ঘাত পর্যন্ত পড়লাম। তাহলে আমরা পরিমাপের চ্যাপ্টারে একদম শেষ দিকে চলে এসেছি, ভৌত জগতের পরিমাপ। আমরা এবার পড়বো ছোট্ট দুটো জিনিস, অ্যাকিউরেসি এবং প্রিসিশন। তোমাদের প্র্যাকটিক্যাল করতে গিয়ে লাগবে, ঠিক আছে? অ্যাকিউরেসি এবং প্রিসিশন, এবং ওই ভাই অনেক সময় জিজ্ঞেস করে অ্যাকিউরেসি প্রিসিশনের ব্যাপারে। তো অ্যাকিউরেসি মানে হচ্ছে সঠিকতা, আর প্রিসিশন হচ্ছে যথার্থতা। আমি এটা একটু বোঝানোর জন্য একটা জিনিস ইয়ে করছি। ধরো এটা কি বুঝতে পারলে? এটা কি এঁকেছি আমি? সেই ছোট ছোট তীর আছে, অনেকে খেলা করে এরকম করে ছুড়ে ছুড়ে মারে, টার্গেটে হিট করে, বাড়িতেই কিনতে পাওয়া যায়, দেখে অনেকে বাড়িতেই ইয়ে করে ছুড়ে ছুড়ে মারে। তো এইটা হচ্ছে টার্গেট, বা আর্চার এরকম করে ধনুকে ইয়ে করে মারে। তাহলে কেউ ধরো তীর ছুটছে, তীর ছুড়লে কেউ একজন তীর ছুঁড়ে ছুঁড়ে সে এইখানটায় 4টে তীর ছুঁড়েছে, 4টে তীর ছুঁড়েছে, এইখানে একটা, এইখানে একটা, আর আরেকজন তীর ছুঁড়েছে, আরেকজন তীর ছুঁড়েছে এইখানে একটা, এখানে একটা, তাহলে প্রথম জনেরটা দেখো, প্রথম জন যে ছুঁড়েছে তারটাকে আমি সঠিক বলতে পারবো? মানে টার্গেট হিট করে, টার্গেট থেকে অনেক দূরে, কিন্তু নিজে যে কটা তীর ছুঁড়েছে সেই কটা খুব কাছাকাছি, সেই তীর কটা খুব কাছাকাছি। তাহলে এই এর পরিমাপটা বা এর যে ছোড়া তীরটা এই টার্গেটের কাছাকাছি হয়নি, কিন্তু নিজেরা কাছাকাছি আছে, এটা হচ্ছে প্রিসিশন। তাহলে আমরা বলবো এটা প্রিসাইজ বটে, কিন্তু অ্যাকুরেট নয়। আর এটা দেখো যে টার্গেটের একদম কাছাকাছি আছে, কিন্তু নিজেরা সব দূরে দূরে আছে, এটা অ্যাকুরেটের বলতে পারি, কিন্তু প্রিসাইজ নয়। যে পরিমাপ করতে গিয়ে যে পরিমাপগুলো যদি নিজেরা পরস্পর কাছাকাছি থাকে তাহলে সেটা প্রিসাইজ, আর যদি তোমার সঠিক মানের বা প্রকৃত মানের খুব কাছাকাছি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাকুরেট। তাহলে এমন হতে পারে কি অ্যাকুরেট এবং প্রিসাইজ দুটোই? হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। তাহলে এরা এই টার্গেট দুটো যদি কেউ এরকম ছুটতো, যদি এরকম ছুটতো, তাহলে এটা কি বলবো তখন? এটা অ্যাকুরেটও বটে, এটা প্রিসাইজও বটে। তাহলে আমরা এটাকে একটু মুছে দিয়ে আমরা এটাকে এবার একটু বাস্তবে আসি। তাহলে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য তুমি আগে থেকে ঘোষণা করে দিলে 5.25 সেন্টিমিটার, দশমিকের পর 2 ঘর তুমি বলে দিলে একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5.25 সেন্টিমিটার। কেউ মাপলো মনে করো 5.20, তারপরে হচ্ছে ধরো 5.30, কেউ মাপলো তারপর ধরো 5.27 সেন্টিমিটার, তারপর মাপলো মনে করো 5.33 সেন্টিমিটার, ঠিক আছে? আর আরেকজন এটাই মাপছে ধরো 6.1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 6.11 সেন্টিমিটার, 6.09 সেন্টিমিটার, বা 6.12 সেন্টিমিটার। দেখো এই দুটো ফারাক বোঝো, এর পরিমাপটা অ্যাকুরেট ভ্যালুর খুব কাছাকাছি, কিন্তু নিজেরা কাছাকাছি নয়। দেখো একটার সঙ্গে আরেকটা ডিফারেন্স দেখো, একটার সঙ্গে দেখো 5.20 এর সঙ্গে 5.30, 0.10 ডিফারেন্স, 5.20 এর সঙ্গে 5.33, 0.13 ডিফারেন্স। এটা একটু ডিফারেন্স কম আছে, তাও পয়েন্ট এর সঙ্গে তাও দেখো 0.07 এর ফাঁক আছে, এর 0.03 ফাঁক আছে, ডিফারেন্স আছে। তাহলে এরা নিজেরা দূরে দূরে, কিন্তু অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি, তাহলে এটা হচ্ছে অ্যাকুরেট, অ্যাকুরেসি আছে, প্রিসিশন নেই। আর এ দেখো কোথায় মাপ 5.25, আর মেপেছে কোথায়, কিন্তু দেখো নিজেরা কাছাকাছি আছে 6.126, মানে ফারাক দেখো খুব কম, 0.02 এর ফারাক, 0.01 এর ফারাক, তাহলে সব কাছাকাছি। তাহলে এটা এই মানটা প্রিসাইজ বটে, অ্যাকুরেট নয়।
এই মানটা অ্যাকুরেট বটে, প্রিসাইজ নয়। তাহলে কোনটা অ্যাকুরেট এবং প্রিসাইজ দুটোই হবে। তাহলে যদি কেউ মাপে এরকম 5.25 সেন্টিমিটার, 5.26 সেন্টিমিটার, 5.24 সেন্টিমিটার, এইগুলো যদি মাপে, তাহলে এটা কি বলবো, এটা অ্যাকুরেটও বটে আবার প্রিসাইজও বটে। তাহলে যে মান নিজেরা কাছাকাছি, প্রিসাইজ যথার্থ, আর সঠিক মানের প্রকৃত মানের কাছাকাছি অ্যাকুরেট, ঠিক আছে। তাহলে যারা দুটোই হবে সেক্ষেত্রে হবে অ্যাকুরেসি এবং প্রিসিশন দুটোই তাহলে থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখো, তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, যখন কোনো কিছু পরিমাপ করবে, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের মান যেন অ্যাকুরেট হয় এবং প্রিসাইজ হয়, অ্যাকুরেসি প্রিসিশন দুটোই যেন থাকে। এরপর আমরা পড়বো অর্ডার, একদম লাস্ট এপিসোড। অর্ডারে চলে এসেছি আমরা। অর্ডার বা ক্রম হচ্ছে, এটাও তোমরা দুই একটা কোশ্চেন পেলেও পেতে পারো, সব জায়গায় পাবে তাও ঠিক নেই, কোনো একটা পেজে হয়তো একটা দুটো হয়তো পেতে পারো। অর্ডার হচ্ছে কোন একটা সংখ্যাকে যদি এইভাবে প্রকাশ করা হয় 0.5, হ্যাঁ, n বাই 10 টু দি পাওয়ার n 5, তাহলে এই nটাকে বলা হয় অর্ডার। তাহলে কোনো সংখ্যাকে যদি 0.5 থেকে 5 এর মধ্যে আনা হয়, এবং তার জন্য গোদা বাংলায় হচ্ছে কোনো সংখ্যাকে যদি 0.5 থেকে 5 এর মধ্যে লেখা হয়, সংখ্যাটা যাই হোক না কেন তাকে যদি এইভাবে লেখা হয় এবং 10-এর যত পাওয়ারে নিয়ে গিয়ে লিখতে হয়, তাকে বলা হয় কি, অর্ডার। একটু উদাহরণ দিই, নাহলে ব্যাপারটা পরিষ্কার হবে না। যেমন ধরো তুমি বললে যে 26.786, এর অর্ডার কত হবে। তাহলে এই সংখ্যাটাকে আমাকে আনতে হবে ঠিক এই ফাঁকে ফেলতে হবে এই সংখ্যাটাকে। তাহলে 0.5 এর বেশি, 5 এর কম। তাহলে আমি এটাকে কত লিখতে পারি দেখো, 26 এখন কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই, ওই রেঞ্জ ছাড়িয়ে চলে গেছে, তাহলে এটাকে ওর মধ্যে আনবো আমি। তাহলে এটাকে আমি লিখবো 2.6786, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার 1 লিখতে পারি না, দেখো এইটা গুণ করলে আবার এটাই আসছে দেখো। তাহলে এখানে অর্ডারের হচ্ছে কত, অর্ডার হচ্ছে 1। আর একটা বলি, রাখতে হবে কার মধ্যে, 0.5 এর মধ্যে রাখতে হবে, 0.5 এর মধ্যে রাখতে হবে। তুমি এক বললে যে, আমি বললাম 4500, 4 5 6 9 3.6143, এরকম একটা সংখ্যা বলি, এই সংখ্যার অর্ডার বার করো। তাহলে এই সংখ্যাটা আমি যাই লিখি না কেন, একে আমাকে আনতে হবে কিন্তু সেই 0.5 থেকে 5 এর মধ্যে। তাহলে দেখো এই দশমিকটাকে এইখানে নিয়ে এলেই 4.5 হয়ে যাচ্ছে, তাহলে 5 এর কম হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এটাকে 4.56936134 যা যা আছে। তাহলে ক ঘর পেরোলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পেরোলাম, 10 টু দি পাওয়ার 4। তাহলে অর্ডারের মান কত, অর্ডার হচ্ছে 4, সংখ্যাটার ক্রম হচ্ছে 4। তাহলে বলো দেখি নিজেরাই বলতে পারবে, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যার অর্ডার কত। তাহলে এটা কিন্তু এখন সেই 0.5 আর 5 এর মধ্যে নেই, তাহলে এটাকে 0.5 এর বেশি 5 এর কম নিয়ে যেতে হবে। তাহলে আমি দেখো দশমিকটা 1 ঘর সরিয়ে দিলেই লিখতে পারি, দেখো 0.6022, 0.5 বেশি হয়ে গেছে আর 5 এর কম হয়ে গেছে। তাহলে 0.6022 দশমিক 1 ঘর সরিয়ে দিলে পাওয়ার 1 বাড়িয়ে দেবো, 10 টু দি পাওয়ার 24। তাহলে অর্ডার কত হলো, 24, অর্ডার হয়ে গেল 24। আবার অর্ডার ধরো কোনো সংখ্যা এরকম আছে 0.00789, এটার অর্ডার বার করতে হবে। তাহলে এটার অর্ডার কি হবে, 0.00789। তাহলে এটাকে নিয়ে যেতে হবে, দেখো লিখতে পারি 0.789 ইন্টু দশমিক 2 ঘর ডান দিকে সরিয়েছি, তাহলে 10 টু দি পাওয়ার -2, তাই না, 10 টু দি পাওয়ার -2, দশমিক 2 ঘর সরিয়েছি, 10 টু দি পাওয়ার -2, অর্ডার কত, -2। ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার ভৌত জগত পরিমাপ একবারে শেষ হলো। ঠিক আছে, তোমরা একবার ভালো করে চ্যাপ্টারটা অনুশীলন করবে, প্রশ্নপত্রগুলো একটু সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই, টাটা।